একটা মানুষ কত কর দিবে। আসসালামু আলাইকুম। আমার পিছনে কি চিনতে পারছেন? এগুলো কিন্তু খাম্বা। হ্যাঁ, এগুলো খাম্বা। সবগুলো কিন্তু বৈদ্যুতিক খাম্বা, যেটা আমরা গাছ বলা হয়। গাছ মানে কিন্তু আবার এই গাছ না, দেখো এক ধরনের গাছ বলা হয় যেটা কারেন্ট দেওয়া হয়। অনেক খাম্বা, চারদিকে খাম্বা, যেদিকে যাবেন চারদিকে শুধু খাম্বা ছড়ানো কেন। আচ্ছা, এই প্রসঙ্গে বাদ আসি, মূল প্রসঙ্গে আসি। সেটা হলো এই বাইকের কর। এই যাতে আসি, আজকে এটা নিয়ে সংক্ষিপ্ত একটু কথা বলি। দেখুন, একটা বাইক, এটা কিন্তু জমিদারি কোনো বাহন না, সাধারণ মানুষের বাহন, কর্মজীবী মানুষের বাহন, সাধারণ খেটে খাওয়া মানুষের বাহন। এই বাইক কিন্তু অনেক ক্ষেত্রে মেয়ের স্বপ্ন থাকে তার স্বামীকে একটা বাইক কিনে দেবে, বা শ্বশুরের স্বপ্ন থাকে জামাইকে একটা বাইক দেবে। এই বাইকটা চালিয়ে একটা সংসার ভরণ পোষণ করবে। অনেক ঋণ করে উবার ড্রাইভাররা একটা বাইক কিনে, পাঠা ড্রাইভাররা বাইক কিনে সংসারটা চালায়। মধ্যবিত্ত ফ্যামিলির যারা চাকরিজীবী তারা একটা বাইক কিনে খুব কষ্ট করে ঋণ করে বাইক কিনে তারা সংসারে যাতায়াতের জন্য, কারণ প্রতিদিন রিক্সা ভাড়া যে টাকাটা লাগবে সেই টাকাটা দেওয়ার সামর্থ্য ক্ষমতা তাদের হয় না। মাসের সংসারের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হয়, তাই তার একটা বাইক কিনে। অনেক ক্ষেত্রে খুব প্রয়োজনীয় বাহন হয়ে দাঁড়ায় এই বাইক। সাধারণ একটা বাইক যেটা বাইরের দেশে যে 2 লাখ টাকা হয়, আমাদের দেশে সেটা আনতে সমস্ত প্রসেস শেষ করতে আমাদের 4 লাখ টাকা কিনতে হয়। এখানে প্রায় 2 লক্ষ টাকার উপরে, তার থেকে 2 লক্ষ টাকা, 1 লাখ টাকা এরকম এক্সট্রা ভাবে কর দিতে হয়। এবার আসেন ড্রাইভিং লাইসেন্স, এখানেও কর দিতে হয়। এবার আসেন গাড়ির যে বিভিন্ন ধরনের লাইসেন্স গুলো হয় সেখানেও কর দিতে হয়। অন্তর অন্তর রেনু করতে হয়, সেখানেও কর দিতে হয়। কর কর আর কর। একটা মানুষ কত কর দিবে। এর মধ্যে এখানে যোগ হয়েছে 2,000, 5,000, 10,000 টাকা কর। মামার বাড়ির আবদার, সবকিছুকে মামার বাড়ির আবদার। কর মানুষের উপর আপনার উপকার করবেন তা না, মানুষদের এখন দাবাচ্ছেন আরো। একটা মানুষ কত কর দিবে। আমি একটা সাধারণ মানুষ, ধরুন একটা জায়গায় আমার একটা বাড়ি, আমি কি কর দেই। কারেন্টের এই কাঠ মিটার নামে যে নৈরাজ্য হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ডিমান্ড চার্জ থেকে শুরু বিভিন্ন ধরনের কর দিতে হয়। এখানে নিজের টাকা দাম মিটার কিনে সেই মিটারের কর দিতে হয় আমাকে। জমির খাজনা সেটাও আমাকে দিতে হয়। পানি, সেখানেও এক্সট্রা কর দিতে হয়। এরপরে আসেন বিভিন্ন ধরনের খাজনা খারিজ থেকে শুরু করে এখানেও কর দিতে হয়। শুধু তাই না, প্রত্যেকটা পণ্য আমরা কিনি, প্রত্যেকটা পণ্যতে আমার বিশাল অঙ্কের কর দিতে হয়। কর দিতে দিতে চাকরি করি, সেখান থেকেও বিভিন্ন ভাতা অনুযায়ী কর আমাদের কেটে নেওয়া হয়। আরে কর আর কর, মানুষকে কিভাবে বাঁচাবে, মানুষকে দাবানোর চেষ্টা করতেছে। সর্বশেষে বাইক, এটা আপনাদের কর যোগ না করলে কি হতো। সাধারণ মানুষের গাড়ি, এটা জমিদারি কোনো বাহন না, কষ্ট করে একটা গাড়ি কিনতে হয়। এখনো আপনার কর যোগ করে বসে আছে, কর দেওয়াই ঠিক না। আসলে আপনাদের এখনই বোঝা উচিত, এই এটা কিন্তু সেই আগের বাংলাদেশ না, এটা 24-এর পরবর্তী বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ, সাধারণ আপামর মানুষের খেটে খাওয়া বাংলাদেশ। এটা কিন্তু সেই বাংলাদেশ না। এই মানুষজন 71 যেমন যুদ্ধ করেছে, পাকিস্তানের হানাদার বাহিনী থেকে দেশটাকে রক্ষা করে নিয়ে এসেছে, 24-ও ঠিক একই রকম ভাবে যুদ্ধ করে নতুন বাংলাদেশ এনেছে। মানুষ জাগতে শিখেছে, চেতনা, উদ্যম সবই এসেছে। মানুষ নতুন করে যুদ্ধ করতে শিখেছে। যদি এরকম আপনারা করতে থাকেন তাহলে কিন্তু আবার মানুষ জাগবে। সুন্দর দেশটাকে আর উচ্ছৃঙ্খল করবেন না আপনারা। সুন্দর মতো আশেপাশে যে সমস্ত মন্ত্রী বানিয়ে রেখেছেন তারা কতটুকু কার্যকর সেটা এখন সাধারণ মানুষই বুঝতে পারতেছে। মানুষ ভোট পুরো আশা নিয়ে আপনার ক্ষমতায় বসিয়েছে, আপনার ভোট দিয়েছে। আর আপনারা যদি এসে মানুষের একের পর এক এভাবে করের বাণিজ্য মানুষের উপর চাপিয়ে দেন, মানুষ যাবে কোথায়। একদিন একদিন ঠিকই মানুষ জেগে উঠবে। কিন্তু জাগার আগে মানুষকে ঘুম পাড়িয়ে রাখুন। মানুষকে ভালো একটা সেবা দিয়ে, মানুষকে ভালোবাসা দিয়ে ঘুম পাড়িয়ে রাখাটা অনেক ভালো। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা ক্ষমতায় আছেন আপনাদের সুবুদ্ধি হোক। মানুষের দৈন্যদশা উপভোগ করার হচ্ছে, মানুষের দৈন্যদশা নিরসন করার যে প্রতিশ্রুতি যেটা দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেটাই আপনারা করুন। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।